Let us start our class today. We'll follow FIM method, and FIM method is the result of my 36 years of research. I started the research in 1986, the completion of my honors and masters, and after joining my service in government job. I participated in different seminars. What I want to say is that I was awarded in London, in France, and in India as well. However, these things are not very much vital thing. The thing is that the method that I developed is specially designed for the Bangladeshi people. আপনি কি এফএম মেথড সম্বন্ধে আগে থেকে কিছু জেনেছিলেন? আগে আমি বিভিন্ন জায়গায় আপনাদের অ্যাডে বা ইতে দেখতেছিলাম, মানে এরকম করা হয় না আর কি। করা হয়নি। আচ্ছা, আপনি এমনিতে কি করেন? ওই বেসরকারি ব্যাংকে চাকরি করি। ব্যাংকে চাকরি করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি সরাসরি ইয়েতে যাই। আমি ডিফারেন্সটা ধরাবার জন্য আমি এই 5টি বাক্য দিয়েছিলাম। স্ক্রিনে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এই বাক্যগুলো যদি কাউকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে বলা হয়, তাহলে সে কিন্তু গ্রামার ট্রান্সলেশন মেথডে কোন টেন্স, গ্রামারের রুল কোন বাক্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেগুলো ফলো করবে, সেগুলো খুঁজবে। কিন্তু এই পদ্ধতি অনুসরণ করে আমরা কিন্তু একেবারে প্লে গ্রুপ থেকে ইংরেজি শেখা শুরু করি, মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করি, তারপর পুরো জাতি ইংরেজিতে দুর্বল থেকে যায়। এবার একটু দেখেন তো দেখি, ইংরেজির পিছনে বাঙালি জাতি কত বছর ব্যয় করে। আমরা কিন্তু শিশু শ্রেণী থেকে ইংরেজি শিখতে শুরু করি, প্লে থেকে ABCD এগুলো শিশু থেকে শ্রেণী থেকে পড়াতে শুরু করি। প্লে গ্রুপে আমরা 1 বছর পড়াই, নার্সারিতে 1 বছর, কেজিতে 1 বছর, অর্থাৎ প্রি স্কুলিং অর্থাৎ শিশু শ্রেণীতে আমরা 3 বছর ইংরেজি পড়াই। মাধ্যমিকে ক্লাস 1, 2, 3, 4, 5 5টি ক্লাসে আমরা কিন্তু 5 বছর ইংরেজি পড়াই। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে আমরা ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম এবং একাদশ বা দ্বাদশ শ্রেণীতে 7 বছর ইংরেজি পড়াই। তারপর উচ্চ শিক্ষার ক্ষেত্রে অনার্সে আমরা 4 বছর এবং মাস্টার্সে 1 বছরের জায়গায় 2 বছর লেগে যায়, মোট আরও 6 বছর। দেখেন তো দেখি, কম করে হলো তো প্লে থেকে একেবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংরেজি কিন্তু বাধ্যতামূলক। প্লে থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট হচ্ছে 15 বছর। শিশু শ্রেণীতে 3 বছর, প্রাথমিকে 5 বছর, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মিলে 7 বছর। তো এই 15 বছর কিন্তু বাধ্যতামূলক বিষয় হিসেবে আমরা আমাদের ছাত্রছাত্রীদের ইংরেজি পড়াই। অনেকে অনার্স এবং মাস্টার্সেও কিন্তু ইংরেজি পড়ে থাকে, তাতে আর 21 বছর। তারপরেও কিন্তু ইংরেজিতেই থেকে যায় দুর্বল। এবার আমরা কিন্তু ইংরেজি যে শিখব, আমরা কিন্তু ফর্মুলার মাধ্যমে শিখব। আর ফর্মুলা এ বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে, যদি কোনো ক্রিয়ার শেষে তে যুক্ত থাকে তখনই সেটাকে বলবো আমরা এফএম মেথডের ফর্মুলা এ। আর ফর্মুলা এর গঠন হচ্ছে টু এর পরে যে কোনো ভার্বের ডু রূপ। এবার বলেন তো দেখি, আমরা কি কখনো এরকমভাবে বলি আমি করা চাই? না, এরকম তো আমরা বলি না। এরকম বলি না। আমরা কি বলি? আমি করতে চাই। রাইট, আমি করতে চাই। আমরা কি কখনো বলি আমি আসা চাই? কি বলি? যেতে চাই বা আসতে চাই। আমি পান করতে চাই, এই যে টু ড্রিঙ্ক হয়ে যাবে। খেতে ইংরেজি হবে না, খাওয়া হচ্ছে ইট। টু ইট। পড়তে ইংরেজি কি হবে? টু রিড। পড়া ইংরেজি হচ্ছে রিড, কিন্তু পড়তে ইংরেজি হয়ে যাবে টু রিড। খেলা ইংরেজি হলো প্লে, কিন্তু খেলতে ইংরেজি হবে টু প্লে। গান করা ইংরেজি হচ্ছে সিং, কিন্তু গান করতে ইংরেজি হয়ে যাবে টু সিং। লেখা ইংরেজি হলো রাইট, কিন্তু লিখতে ইংরেজি হবে টু রাইট। এই যে টু এর পরে যে ভার্ব বসালাম সেটা হলো আমার ফর্মুলা এ, এটার নাম হচ্ছে ফর্মুলা এ। আর আপনি যদি গ্রামারের মাধ্যমে এটা শেখেন তাহলে আপনাকে ইনফিনিটিভ শিখতে হবে। আর ইনফিনিটিভ শিখতে হলে কিন্তু গ্রামারের আরও অনেকগুলো ধাপ পার হয়ে আপনাকে যেতে হবে। তাহলে অনেকগুলো গ্রামারের ধাপ পার হয়ে আমি ইনফিনিটিভে যাব, সেটা আমার জন্য শর্টকাট রাস্তা, নাকি ফর্মুলা এ শিখবো সেটা শর্টকাট রাস্তা, এবং কোনটা সহজ? না, ওই কতগুলো গ্রামারের মার্কেট বা এগুলো করতে না পারার কারণে ইংরেজিটা করতে পারা হয় না আর কি। মানে রাইট, তাহলে আমি কি তাহলে এফএম মেথডের শর্টকাট রাস্তায় শেখাবো নাকি গ্রামার ধরে শেখাবো, কোনটা? গ্রামার ধরে তো আমরা অনেকদিন চেষ্টা করেও কিন্তু শিখতে পারিনি। রাইট রাইট। তাহলে এবার আমি দেখেন যে বাক্যগুলো আপনাকে দিয়েছিলাম একটু আগে করার জন্য, এই যে দেখেন এই 5টি বাক্য তো দিয়েছিলাম। আমি সপ্তাহে 3 দিন ইংরেজি শিখতে চাই। তাহলে বলেন তো দেখি, এই বাক্যে কি কোনো অংশ আছে যেটা আমরা ফর্মুলা এর মাধ্যমে করতে পারি? শিখতে চাই, এই যে রাইট, শিখতে। শিখতে এই শব্দটা হলো ফর্মুলা এর মাধ্যমে করতে হবে। তাহলে এই শিখতে ইংরেজি কি হবে? টু লার্ন। দ্বিতীয় বাক্যে দেখেন তো দেখি, আমি ইংরেজি শেখার পর বিদেশের সাথে ব্যবসা করতে চাই। এখানে কি আছে কোনোটা? ফর্মুলা এ করতে চাই। হ্যাঁ, করতে চাই না, চাইটা বাদ, চাইটা তো অন্য কথা। তাহলে করতে, এটা ইংরেজি
আলাদা করতে হবে, ইংরেজি কী হবে? টু টু ডু। আচ্ছা, এবার দেখেন 3 নম্বরে আমি প্রচলিত শিক্ষা পদ্ধতির সাথে এফএম মেথডকে তুলনা করতে চাই। তাহলে এখানে কি এই বাক্যে কি আছে কোনোটা? অন এর মাধ্যমে করতে হবে। করতে, এটা শুধু করতে না, তুলনা করতে। না তুলনা করা ইংরেজি হচ্ছে কম্পেয়ার, তাহলে তুলনা করতে ইংরেজি হয়ে যাবে টু কম্পেয়ার। টু কম্পেয়ার, রাইট। এবার 4 নাম্বার আমরা স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত 21 বছর গ্রামারের সাহায্যে ইংরেজি শিখতে চেষ্টা করেছিলাম। এখানে কি আছে কোনোটা? ফর্মুলা এর মাধ্যমে গঠন করতে হবে। শিখতে, শিখতে। শিখতে, শিখতে, শুধু শিখতে। তাহলে বলেন দেখি শিখতে ইংরেজি কী হবে? লার্ন, না, টু লার্ন হবে। আচ্ছা, তারপরে আমি আমাদের দেশের জনগণকে এফএম মেথডে ইংরেজি শিখিয়ে দক্ষ জনশক্তিতে পরিণত করতে চাই। তাহলে এখানে কি আছে কোনো ফর্মুলা এর মাধ্যমে গঠন করতে হবে এরকম কোনো কিছু? পরিণত করতে, রাইট, পরিণত করতে। পরিণত করা ইংরেজি যা হবে তার সাথে টু বসিয়ে দিতে হবে। পরিণত করা ইংরেজি হচ্ছে টার্ন, তাহলে টু টার্ন হবে। এবার দেখেন আমরা এবার ইংরেজি কীভাবে করতে পারি। যে আমি সপ্তাহে 3 দিন ইংরেজি শিখতে চাই, এটা হলো আমি চাই ইংরেজি কি? আই ওয়ান্ট, আই ওয়ান্ট। তারপর শিখতে ইংরেজি কি? টু লার্ন, টু লার্ন। ইংরেজি কি? ইংলিশ। তাহলে এই যে শিখতে এটা কিন্তু ফর্মুলা এর মাধ্যমে গঠন করেছে। আচ্ছা, 3 দিন ইংরেজি কি? 3 days, 3 days। সপ্তাহে ইংরেজি হলো ইন এ উইক, অথবা ইনটাকে বাদ দিয়ে আমরা শুধু আ উইকও বলতে পারি। এই যে আমি যেমন আপনাকে ফর্মুলায় এ দেখিয়েছি আগে, এরকমভাবে ফর্মুলায় এম এর মাধ্যমে এই অংশটুকু গঠন করা যায়। তাহলে আমি সপ্তাহে 3 দিন ইংরেজি শিখতে চাই। আমি চাই ইংরেজি কি হলো আবার বলেন? I want ইংরেজি শিখতে to learn English 3 দিন 3 days সপ্তাহে in a week. ইন এ উইক। তাহলে আমি সপ্তাহে 3 দিন ইংরেজি শিখতে চাই, এটা কি হলো ইংরেজি? I want to learn English 3 days in a week. আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ 3 days ইন এ উইক, অথবা 3 days এ উইক। আমি ইংরেজি শেখার পর বিদেশের সাথে ব্যবসা করতে চাই, এটাকে আমরা বলতে পারি আমি চাই ইংরেজি কি? I want ব্যবসা করতে। আমরা জানি করতে এটা ফর্মুলায় এ হবে। তাহলে ব্যবসা করতে ইংরেজি হলো টু ডু, ব্যবসা ইংরেজি হলো বিজনেস। তাহলে ব্যবসা করতে ইংরেজি কী হবে? to do business টু ডু বিজনেস। বিদেশের সাথে ইংরেজি কী হবে? with foreign countries. উইথ ফরেন কান্ট্রিজ। এটা কিন্তু ফর্মুলা এল। ফর্মুলা এল যখন আমরা শিখবো তখন আমরা এটা অনায়াসে করতে পারবো। তারপর হলো ইংরেজি শেখার পর ইংরেজি হবে আফটার লার্নিং ইংলিশ। এটা হলো ফর্মুলা এইচ। আমরা ফর্মুলার মাধ্যমে যখন শিখবো তখন কিন্তু গ্রামারের কোনো কিছুই শিখতে হবে না, কিন্তু আমাদের বাক্যের ভিতরে গ্রামার নিহিত থাকবে এবং প্রত্যেকটা বাক্য কারেক্ট হবে। তাহলে আবার বলেন দেখি আমি চাই ইংরেজি কী হলো? I want ব্যবসা করতে to do business বিদেশের সাথে with foreign countries উইথ ফরেন কান্ট্রিজ। বিদেশের সাথে উইথ ফরেন কান্ট্রিজ। ইংরেজি শেখার পর after learning English. আফটার লার্নিং ইংলিশ। তাহলে এবার বলেন দেখি আমি ইংরেজি শেখার পর বিদেশের সাথে ব্যবসা করতে চাই, ইংরেজি কী দাঁড়ালো? I want to do business with foreign countries after learning English. গুড। আমি প্রচলিত শিক্ষা পদ্ধতির সাথে এফএম মেথডকে তুলনা করতে চাই, আমি চাই ইংরেজি কি? I want তুলনা করতে to compare টু কম্পেয়ার। আমরা এটা কিন্তু ফর্মুলা এ, তাই না? তারপরে এফএম মেথডকে ইংরেজি হলো এফএম মেথড। তাহলে প্রচলিত পদ্ধতির সাথে ইংরেজি হয়ে যাবে উইথ দ্য প্রচলিত পদ্ধতি, traditional ট্রেডিশনাল সিস্টেম। প্রচলিত শিক্ষা পদ্ধতি বলা হয়েছে সেই জন্য এডুকেশন সিস্টেম, উইথ দ্য ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেম। তাহলে এবার বলেন তো দেখি আমি চাই ইংরেজি কি হলো? I want আচ্ছা, তুলনা করতে to compare এফএম মেথডকে তুলনা করতে, FM method রাইট, টু কম্পেয়ার এফএম মেথড প্রচলিত শিক্ষা পদ্ধতির সাথে with the traditional system. এডুকেশন সিস্টেম, শিক্ষা পদ্ধতি। Yeah, আচ্ছা, তাহলে এবার দেখেন তো দেখি আমি প্রচলিত শিক্ষা পদ্ধতির সাথে এফএম মেথডকে তুলনা করতে চাই, ইংরেজিটা কি দাঁড়ালো? I want to compare FM method with the traditional education system. রাইট। এবার এটা ছিল 3 নাম্বার। 4 নাম্বারটা ছিল আমরা স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত 21 বছর গ্রামারের সাহায্যে ইংরেজি শিখতে চেষ্টা করেছিলাম। তাহলে আমরা চেষ্টা করেছিলাম ইংরেজি হলো উই ট্রাইড। Right? আমরা চেষ্টা করেছিলাম ইংরেজি হলো উই ট্রাইড। 21 বছর, তার মানে 21 বছর ধরে ইংরেজি হবে ফর 21 ইয়ার্স। এটা কিন্তু ফর্মুলা এল। ফর্মুলা এল শিখলে আমরা এটা শিখতে পারবো। 21 বছর ধরে ইংরেজি কী হবে? 21 years. ফর 21 ইয়ার্স হবে। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ইংরেজি কী হবে? From school to university. ফ্রম স্কুলস টু ইউনিভার্সিটিজ।
আমরা 21 বছর ধরে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত চেষ্টা করেছিলাম। ইংরেজি হলো উই ট্রাইড ফর 21 ইয়ার্স ফ্রম স্কুলস টু ইউনিভার্সিটিজ। শিখতে, টু লার্ন, ইংরেজি শিখতে, টু লার্ন ইংলিশ, টু লার্ন ইংলিশ, গ্রামারের সাহায্যে, থ্রু গ্রামার, থ্রো গ্রামার অথবা উইথ দ্য হেল্প অফ গ্রামারও বলতে পারি। এটা কিন্তু ফর্মুলা এল এর মাধ্যমে গঠন করতে পারলাম, থ্রো গ্রামার। আর যখন আমরা উইথ দ্য হেল্প অফ গ্রামার বলবো তখন ফর্মুলা হয়ে যাবে এন, ফর্মুলা এন। আমরা যখন ওগুলো ফর্মুলা শিখবো তখন এটা ক্লিয়ার হবে। তাহলে এবার আবার বলেন দেখি, আমরা চেষ্টা করেছিলাম ইংরেজি কি হলো? উই ট্রাইড 21 বছর ধরে, 21 বছর ধরে 21 ইয়ার্স স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, ফ্রম স্কুল টু ইউনিভার্সিটিজ, ফ্রম স্কুলস টু ইউনিভার্সিটিজ, ইংরেজি শিখতে লার্ন ইংলিশ গ্রামারের সাহায্যে। থ্রু গ্রামার। তাহলে এবার বলেন দেখি, আমরা স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত 21 বছর গ্রামারের সাহায্যে ইংরেজি শিখতে চেষ্টা করেছিলাম। ইংরেজি কি হলো? We tried for 21 years from school to universities to learn English through grammar. থ্রো গ্রামার। আচ্ছা, আমি আমাদের দেশের জনগণকে এফএম মেথডে ইংরেজি শিখিয়ে দক্ষ জনশক্তিতে পরিণত করতে চাই। তাহলে বলেন দেখি, আমি চাই ইংরেজি কি হলো? আই ওয়ান্ট। পরিণত করতে টু টার্ন, এটা কিন্তু ফর্মুলা এ। আমাদের বোঝা যাচ্ছে না? জি। আমাদের দেশের জনগণকে ইংরেজি হলো আওয়ার কান্ট্রি পিপল। Our country people. দক্ষ জনশক্তিতে ইংরেজি হলো, দক্ষ ইংরেজি হলো স্কিল্ড, জনশক্তি ইংরেজি হলো ম্যান পাওয়ার, তাই তো? তাহলে দক্ষ জনশক্তিতে ইংরেজি হলো ইনটু স্কিল্ড ম্যান পাওয়ার। এই যে ইনটু স্কিল্ড ম্যান পাওয়ার, এটি কিন্তু ফর্মুলা এল এর মাধ্যমে আমরা গঠন করি, ফর্মুলা এল। আচ্ছা, তারপর ইংরেজি শিখিয়ে, ইংরেজি হবে বাই টিচিং দ্যাম ইংলিশ। ইংরেজি শিখিয়ে মানে কাকে ইংরেজি শিখিয়ে? তাদেরকে ইংরেজি শিখিয়ে। সেন্সটা হলো তাদেরকে ইংরেজি শিখিয়ে, ইংরেজি হবে বাই টিচিং দ্যাম ইংলিশ। এটা ফর্মুলা এইচ, ফর্মুলা এইচ এর মাধ্যমে করতে পারি। তারপরে এফএম মেথডে, এটা হচ্ছে থ্রো এফএম মেথড, ফর্মুলা এল এর মাধ্যমে গঠন করতে পারি। বাংলাটা হলো, আমি আমাদের দেশের জনগণকে এফএম মেথডে ইংরেজি শিখিয়ে দক্ষ জনশক্তিতে পরিণত করতে চাই। ইংরেজিটা কি দাঁড়াবে? I want to turn our country people into skilled manpower by teaching them English through FM method. আচ্ছা, এবার আপনি বলেন তো দেখি, আমি যদি এর ভিতরে যত গ্রামার আছে, যেটাকে আমি এল দিয়ে শেখাবো, তারপরে ধরেন এ দিয়ে শেখাবো, এম দিয়ে শেখাবো, এইচ দিয়ে শেখাবো, বা আরও যেগুলো আছে সেগুলো দিয়ে শেখাবো, সেই ফর্মুলাগুলো শিখে যদি আমরা ইংরেজি শিখি, সেটা কি সহজ হয়? নাকি গ্রামার এর ভিতরে যা আছে সেই গ্রামারটাকে টেনে বের করে এনে গ্রামার বিশ্লেষণ করে যদি শেখাই, তাহলে সেটা সহজ মনে হবে? গ্রামার আসলে যে গ্রামার অনেকদিন ধরে আমি গ্রামার শিখতে যাই, আসলে গ্রামারও শেখা হচ্ছে না আর ইংরেজিও ঠিক মতো বলা হচ্ছে না। একদম রাইটলি সেড, একদম ঠিক কথা বলেছেন। আমরা গ্রামার আগে শিখতে গিয়ে না শেখা হয় গ্রামার, না শেখা হয় ভাষা। এবার বলেন তো দেখি, এই যে বাংলায় আপনি আমি কথা বলছি, এই বাংলা ভাষার বাক্যগুলোই যদি আমাদেরকে বাংলা ব্যাকরণ আগে শিখিয়ে তারপর শেখাবার চেষ্টা করা হতো, তাহলে কি এই বাংলা বাক্যগুলো এখন যেভাবে সহজে বলতে পারছি সেটা সহজ, নাকি বাংলা ব্যাকরণ আগে শিখে ভাষা শেখাটা সহজ? বাংলা আমরা তো আসলে বলতে শিখে গেছি। রাইট, আমরা এফএম মেথডে সেটা ফর্মুলা প্রয়োগ করে বলতেই শিখে ফেলবো, ফর্মুলা প্রয়োগ করে বলতে শিখে ফেলবো। এবং সেই ক্ষেত্রে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে, দেখেন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বাংলা বাক্যের শেষ শব্দটা ধরে শিখব। বাংলা বাক্যের শেষ শব্দ হয় 3 রকমের। যেমন, আমরা এফএম মেথডে উত্তমভাবে ইংরেজি শিখতে আগ্রহী, এই বাক্যের শেষের শব্দটা আগ্রহী। এটা কোন ধরনের শব্দ? এটাকে বলবো আমরা নন ভার্ব, মানে এটা দ্বারা কোনো কাজ করা বোঝায় না। আগ্রহী শব্দটা কি কাজ করা বোঝায়? না। কাজ করা না বোঝালে সেটাকে বলবো আমরা নন ভার্ব। আর সারা পৃথিবীর মানুষ করোনা মহামারী থেকে মুক্তি পেতে চেষ্টা করে, এই বাক্যে শেষের শব্দটা কিন্তু চেষ্টা করা, এটা একটা কাজ, এটা হলো ভার্ব, এটা হলো ভার্ব। আর এফএম মেথডে ফর্মুলার সাহায্যে ইংরেজি শেখানো হয়, এই বাক্যে কিন্তু শেখানোটা হলো ভার্ব, তারপরে হয়, অর্থাৎ ভার্বের পরে হয় জাতীয় শব্দ আছে। আমরা দেখব বাংলা ভাষার বাক্যগুলো শেষ হয় 3 ধরনের শব্দে, হয় নন ভার্বে শেষ হবে, না হলে ভার্বে শেষ হবে, না হলে ভার্বের পরে হয় জাতীয় শব্দ, যেটাকে আমরা ভি প্লাস দ্বারা চিহ্নিত করব। এবার বলেন তো দেখি, মনে করেন ঢাকার কোনো একটা বাস স্টপেজ থেকে 3 জন যাত্রী 3টি ভিন্ন গন্তব্যে রওনা হতে চায়। একজনের গন্তব্য হলো সিলেটে, আরেকজনের গন্তব্য হলো খুলনায়, আরেকজনের গন্তব্য হলো চট্টগ্রামে। সবাই কি একই যানবাহনে চড়ে রওনা হলে পৌঁছাতে পারবে 3টে গন্তব্যে? না, 3টা তো 3 রুট আলাদা। রাইট, 3টা রুট আলাদা, রুট মানে গন্তব্য আমরা মনে করব। তাহলে যার গন্তব্য যেদিকে থাকে সেদিকেই যেতে হবে।
এটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। এফএম মেথড ঠিক এই কনসেপ্টটা নিয়েই কাজ করে। বাংলা বাক্যের শেষ শব্দটাকে বলা হয় ওই বাক্যের গন্তব্য। তাহলে যে বাক্যের গন্তব্য হলো নন ভার্বে, তাকে নন ভার্বে পৌঁছে দেবার যানবাহনে চলতে হবে। যানবাহনের নাম হচ্ছে লেসন। তাহলে নন ভার্বে পৌঁছাতে হলে আমরা এফএম মেথড লেসন 2 এ ব্যবহার করব। আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ, 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 বুঝতে পারছি। যদি বাংলা বাক্যের শেষ শব্দ অর্থাৎ গন্তব্য হয় ভার্বে, তাহলে এফএম মেথড লেসন 3 এ ব্যবহার করব। যদি বাংলা বাক্যের গন্তব্য ভার্বের পরে হয় জাতীয় শব্দ হয়, তাহলে এফএম মেথড লেসন 4 এ ব্যবহার করব। আপনি যদি টেন্স জেনে থাকেন তাহলে দেখেন, আমরা এফএম মেথডে উত্তমভাবে ইংরেজি শিখতে আগ্রহী, এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সারা পৃথিবীর মানুষ করোনা মহামারী থেকে মুক্তি পেতে চেষ্টা করে, এটিও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এফএম মেথডে ফর্মুলার সাহায্যে ইংরেজি শেখানো হয়, এটিও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। টেন্সের দিক থেকে 3টি বাক্যই একই টেন্সের অন্তর্ভুক্ত। আপনি যদি কাইন্ডস অফ সেন্টেন্সের হিসেবে বিবেচনা করেন, তাহলে প্রত্যেকটি বাক্য কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। আর কনস্ট্রাকশন অফ সেন্টেন্সের দিক দিয়ে যদি আপনি বিবেচনা করেন, তাহলে প্রত্যেকটি বাক্যই কিন্তু সিম্পল সেন্টেন্স। তাহলে বলেন টেন্সের দিক থেকেও এক, কাইন্ডস অফ সেন্টেন্সের দিকেও এক, কনস্ট্রাকশন অফ সেন্টেন্সের বিবেচনা এক। সব দিক থেকে এক হওয়ার পরও যেহেতু এদের গন্তব্য ভিন্ন, কাজে তাদেরকে ভিন্ন লেসনের মাধ্যমে যেতে হবে। একই লেসনে অর্থাৎ একই টেন্সের কথা বিবেচনা করে যদি আমরা ইংরেজি করার চেষ্টা করি, তাহলে সেটা হবে আমাদের জন্য দুরূহ। দুরূহ কেন বলছি? প্রচলিত শিক্ষা পদ্ধতি, এই যে আমি গন্তব্যের কথা বললাম, সেটা একটা দৃষ্টি পাওয়ার ব্যাপার। আমি সেই জন্য বলেছি, আমি সরকারি কলেজ থেকে, সরকারি চাকরি থেকে, বিসিএস এডুকেশন ক্যাডার থেকে স্বেচ্ছায় সরকারি শিক্ষা পদ্ধতির প্রতিবাদ করে চাকরি ছেড়ে দিয়েছি। আমি বিশ্বাস করি জাতীয় অন্ধ শিক্ষা পদ্ধতির বন্ধগুলিতে বাঙালি পথ হারিয়ে ফেলে। টেন্স শিখে হয়ে যায় যেখানে আমরা অন্ধ, সেখানে এফএম মেথড শিখে দৃষ্টি ফিরে পাই। তাহলে দৃষ্টিটা কি ফিরে পেলাম আমরা? বাক্যের গন্তব্য কোন দিকে, আমরা বাক্য দেখে, বাক্যের শেষ শব্দটা দেখেই আমরা চিনতে পারছি। আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝছি। শেষ শব্দ ধরেই কিন্তু আমরা বাক্য চিনে ফেলবো কোন লেসনের মাধ্যমে সেই বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করতে হবে। আমাদের টেন্সের কথা, গ্রামারের রুলের কথা বিবেচনা করার কোনো প্রয়োজন নেই। একজন সাধারণ শিক্ষার্থীর সাথে একজন এফএম মেথডিয়ানের পার্থক্য হলো, সাধারণ শিক্ষার্থী যে কোনো একটা বাংলা বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করতে গেলে প্রথমে খোঁজে যে ওই বাক্যটা কোন টেন্সের অন্তর্গত, দ্বিতীয়ত সে খোঁজে কোন গ্রামারের কোন রুল প্রয়োগ করে ওই বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করতে হবে। আর আমরা এফএম মেথডিয়ানরা কী খুঁজবো? দেখব বাংলা বাক্যের শেষ শব্দটা কোন ধরনের। একটু আগেই বলেছে বাংলা বাক্যের শেষ শব্দ 3 ধরনের হবে, হয় ভার্ব হবে, ক্রিয়া বা ভার্ব হবে, অথবা ক্রিয়া ছাড়া অন্য কিছু অর্থাৎ নন ভার্ব হবে, অথবা ভার্বের পরে হয় জাতীয় শব্দ হবে। তাহলে কি করলাম? এই ভার্ব হলে লেসন 3, নন ভার্ব হলে লেসন 2, ভার্বের পরে হয় জাতীয় শব্দ হলে লেসন 4। শেষ শব্দ ধরে আমরা লেসন চিনে ফেললাম। লেসন চিনে ফেলার পর আমরা প্রেক্ষাপট চিনব। প্রেক্ষাপট মানে বাক্যের ধরনটা কীরকম, তারপর ফর্মুলা প্রয়োগ করি, যে একটু আগে আপনাকে ফর্মুলা দেখালাম, এরকম ফর্মুলা প্রয়োগ করে আমরা ইংরেজিতে যে কোনো বাক্যকে ব্যবহার করতে পারবো, মানে বলতে পারবো। এবার দেখেন একটি বাক্য, আমি আপনাদের বিজ্ঞাপনে বলেছি যে একটি বাক্য থেকে আমরা 120টি বাক্যে ইংরেজিতে কথা বলা শিখব। ট্রান্সলেশন যেখানে একটা বাক্যকে একটা বাক্যতে রূপান্তরিত করতে শেখায়, আমরা কিন্তু একটা বাক্য থেকে 120টা বাক্য কমপক্ষে ইংরেজিতে রূপান্তরিত করব। যেমন 1 নম্বর বাক্যটা হলো, আমরা এফএম মেথডে উত্তমভাবে ইংরেজি শিখতে আগ্রহী। মনে আছে এই বাক্যটা কোথায় ছিল আমাদের? এই প্রথমে ছিল আমরা এফএম মেথডে উত্তমভাবে ইংরেজি শিখতে আগ্রহী। এটা দিয়ে আমরা 120টা বাক্য করব, কিন্তু কিভাবে করব? এফএম মেথডে। তাহলে এফএম মেথডে কি করব? আমরা বাক্যের ধরনটা দেখব। ধরনকে বলা হয় প্রেক্ষাপট। এই বাক্যটা কোন ধরনের? শেষের শব্দ নন ভার্ব বিশিষ্ট, তাই তো? এবার দেখেন শেষের নন ভার্বটাকে আমরা এই ড্যাশ চিহ্ন যেটা, সেটাকে এফএম মেথডে বলা হয় একটা কি। কম্পিউটারে যেমন অনেকগুলো কি আছে, এক একটা কি এর ফাংশন এক এক রকম, এফএম মেথডে 3 ধরনের কি আছে, সেরকম এক একটা ফাংশন এক এক রকম। তো এই জায়গাটা, এটার নাম হচ্ছে ফ্ল্যাট কি, যেটাতে কাজ হচ্ছে শেষের শব্দটা বসবে। তার মানে যদি এখানে শেষ শব্দটা নন ভার্ব হয়, তাহলে বুঝলাম বাক্য যত ছোট কিংবা যত বড়ই হোক, সেই বাক্যটা আমি ড্যাশ ধরনের বাক্য। তাহলে এবার দেখেন, আমি ড্যাশের জায়গায় আমরা এফএম মেথডে উত্তমভাবে ইংরেজি শিখতে আগ্রহী, এই আগ্রহী পর্যন্ত এই জায়গাটায় বসাবো, আমি ড্যাশ পর্যন্ত। তাহলে বলেন তো দেখি পরের বাক্যটা কি হতে পারে? আমরা এফএম মেথডে উত্তমভাবে ইংরেজি শিখতে আগ্রহী ছিলাম। এর পরেরটা কি হতে পারে? আমরা এফএম মেথড উত্তম ইংরেজি শিখতে আগ্রহী হব। তারপরেটা কি হতে পারে? আমি এফএম মেথড উত্তম শিখতে আগ্রহী হয়েছি। আমরা এফএম মেথডে উত্তমভাবে ইংরেজি শিখতে
আগ্রহী হয়েছি। 5 নম্বরের বাক্যটা কি হবে? আমরা এখন মাত্র উত্তমভাবে ইংরেজি শিখতে আগ্রহী হচ্ছি। আমরা এফএম মেথডে উত্তমভাবে ইংরেজি শিখতে আগ্রহী হচ্ছি। তারপর 6 নম্বরে কি হবে? আমরা এখন মাত্র উত্তমভাবে ইংরেজি শিখতে আগ্রহী হচ্ছিলাম। আমরা এফএম মেথডে উত্তমভাবে ইংরেজি শিখতে আগ্রহী হচ্ছিলাম। তাহলে কি বুঝলাম? লেসন 2 এর মাধ্যমে আমরা কোন ধরনের বাক্য ইংরেজি শিখতে পারবো, করতে পারবো? বাক্য যত ছোট বা যত বড়ই হোক, বাক্যের শেষ শব্দ যদি নন ভার্ব হয়, অথবা নন ভার্বের পরে যদি ছিলাম, নন ভার্বের পরে হব, নন ভার্বের পরে হয়েছি, নন ভার্বের পরে হচ্ছি, নন ভার্বের পরে হচ্ছিলাম, এরকম থাকে, তাহলে যে কোনো বাংলা বাক্যকে আমরা এই লেসন 2 এর মাধ্যমে ইংরেজিতে রূপান্তরিত করতে পারবো। আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? জি। আমি প্রথমে যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ডেইলি ইংলিশ কনভারসেশন, দৈনন্দিন জীবনের কথাবার্তা ইংরেজিতে বলতে পারার কোর্স। আচ্ছা বলেন তো দেখি, দৈনন্দিন জীবনে যে আমরা কথাবার্তা বলি সেগুলি কি কোনো সীমা পরিসীমা আছে? ওগুলো তো বিভিন্ন রকম। বিভিন্ন রকমের কথা হতে, অসংখ্য কথা হতে পারে, বিভিন্ন বিষয় ভিত্তিক হতে পারে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ধর্মনীতি, তারপরে পারিবারিক, তারপরে বাজার হাট, তারপর দ্রব্যমূল্য, তারপরে এমন কোনো বিষয়, বিভিন্ন কিছু, এমন কোনো কিছু নাই যেটা বাদ থাকতে পারে। সমস্ত কিছু দৈনন্দিন জীবনের কথাবার্তার ভিতরে চলে আসে। আমরা সেই রকমের যোগ্যতাই অর্জন করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। তাইলে আমি কি গ্রামার ধরে শেখাবো নাকি না, গ্রামার ধরে শিখবো? রাইট, বহু বছর চেষ্টা করে আমরা পারি নাই, যে পথে পারি নাই সফলতা অর্জন করতে, সেই পথের কথা বাদ। এবার আমি তাহলে কি করব দেখেন, যখনই আমরা বললাম আমরা এফএম মেথডে উত্তমভাবে ইংরেজি শিখতে আগ্রহী, সেই কথাটা আসলে আমি ড্যাশ ধরনের বাক্য না, প্রেক্ষাপটের বাক্য না। বাঙালিরা যত কথা বলে, হাজার হাজার বাক্য বলুক, সেটা যদি শেষের শব্দটা নন ভার্ব হয়, তাহলে সেই বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করার ফর্মুলা হলো আই এম ড্যাশ। এগুলো কিন্তু ফর্মুলা। বাঙালিরা যত কথাই বলুক, শেষের শব্দ যদি নন ভার্বের পরে ছিলাম হয়, তাহলে সেটাকে ইংরেজিতে রূপান্তরিত করার ফর্মুলা হলো আই ওয়াজ ড্যাশ। বাঙালিরা যত কথাই বলুক, যত বড়ই হোক, সেই বাক্য নন ভার্বের পরে হব জাতীয় যদি শব্দ থাকে, তাহলে হলো আই শ্যাল বি ড্যাশ ফর্মুলার মাধ্যমে ইংরেজিতে রূপান্তরিত করতে হবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? আমরা এবার দেখে নিই, এই আইয়ের জায়গায় কী বসাবো সেটা আমাদের জানতে হবে, আর এই ড্যাশের জায়গায় কী বসাবো সেটা আমাদের জানতে হবে। তাইলে আমরা পারবো। আইয়ের জায়গায় বসাতে হবে সবসময়, মনে রাখবেন সাবজেক্ট খুঁজবেন না। আমরা বড় বড় বাক্য ক্ষেত্রে দেখবো আমরা সাবজেক্ট ধরাটা সহজ না, কঠিন, গ্রামার ধরা কঠিন। তার চেয়ে আমরা ভাববো বাক্যটাতে কী নিয়ে কথা বলা হলো, কার সম্বন্ধে কথা বলা হলো, সেটাই আইয়ের জায়গায় বসাবো। বলেন তো দেখিনি, এই বাক্যে কার সম্বন্ধে বলা হয়েছে? আমরা সম্বন্ধে বলা হয়েছে, কাজে আইয়ের জায়গায় বসাবো আমরা। আইয়ের জায়গায় বসাবো, আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখা যাচ্ছে, আইয়ের জায়গায় আমরা বসাবো উই। আচ্ছা, আইয়ের জায়গায় যদি উই বসাই, তাহলে এম এর জায়গায় কি হবে? আর হবে। এম এর জায়গায় হয়ে যাবে আর, কারণ আইয়ের সাথেই দুনিয়ায় এম হয়, আর কোনো কিছুর সাথে এম হয় না। উইয়ের সাথে কখনো এম হয় না, উইয়ের সাথে হয়ে যায় আর। আর এই ড্যাশ যেটা বললাম ফ্ল্যাট কি, সেখানে বসাতে হবে, মনে রাখবেন বাংলা বাক্যের শেষে যে নন ভার্বটি আছে, সেই নন ভার্বটির ইংরেজি ওয়ার্ডটা লাস্টে বসাতে হয়, এই ড্যাশে বসাতে হয়, ড্যাশে। তাহলে আগ্রহী ইংরেজি হলো, যদি ইন্টারেস্টেড বলি আগ্রহী, তাহলে এই জায়গায় ইন্টারেস্টেড বসাবো। আর না হয় যদি আগ্রহী ইংরেজি ইগার বলি, তাহলে আমরা ইগার বসাবো। তাহলে এই ড্যাশের জায়গায় হলো ইগার। দেখেন আমি কি বুঝলাম, আইয়ের জায়গায় বসাবো উই, ফলে এম এর জায়গায় হয়ে যাবে আর, আর এই ড্যাশের জায়গায় বসাবো বাংলা বাক্যের শেষ নন ভার্বটির ইংরেজি আগ্রহী ইগার। তাহলে এটা হলো উই আর ইগার। এটা হবে উইয়ের সাথে ওয়াজ হয় না, ওয়ার হয়, তাহলে উই ওয়ার ইগার। তাহলে এটা উই হওয়ার কারণে শ্যাল বি, ঠিক আছে, শ্যাল বি থাকলো, উইল বিও বলতে পারি, উই শ্যাল বি অথবা উই উইল বি। এখানে কি বসাবো? ইগার। তাহলে এটা কি হবে? উই হ্যাভ বিন ইগার, উই আর বিইং ইগার, উই ওয়ার বিইং ইগার। এবার আপনি বলেন তো দেখি, আমি যদি জিজ্ঞেস করি আমরা আগ্রহী ইংরেজি কি হবে? আইয়ের জায়গায়, হ্যাঁ, আপনি শুধু আইয়ের জায়গায় উই বসাবেন, আর এই ড্যাশের জায়গায় ওই ইয়ে। তাহলে কি হলো? আমরা আগ্রহী ইংরেজি কি হলো? উই আর ইগার। আমরা এই যে দেখেন আমি এখানে আগ্রহী বসাচ্ছি, শুধু আগ্রহী, আর বাক্যটাকে বড় করলাম না, আগ্রহী বসালাম। তাহলে আমি জায়গাটা পরিবর্তন করে আমরা বললাম, তাহলে আমরা আগ্রহী ছিলাম ইংরেজি কি হয়ে যাবে? উই এর সাথে ওয়ার হবে, উই ওয়ার ইগার। আমরা আগ্রহী হব, উই উইল বি ইগার বা উই শ্যাল বি ইগার। আমরা আগ্রহী হয়েছি, উই হ্যাভ বিন ইগার। আমরা আগ্রহী হচ্ছি,
উই আর বিং ইগার, উই আর বিইং ইগার, আমরা আগ্রহী হচ্ছিলাম। উই ওয়ার বিং ইগার, উই ওয়ার বিইং ইগার। এবার বলেন আমরা আগ্রহী পর্যন্ত হলো। এবার বলেন ইংরেজি শিখতে, ইংরেজিটা তো আমরা জানি নাকি, শিখতে ইংরেজি কি? টু লার্ন, টু লার্ন। এই যে দেখেন টু লার্ন, টু লার্ন। ইংরেজি শিখতে ইংরেজি কি হয়ে যাবে? টু লার্ন ইংলিশ, টু লার্ন ইংলিশ। বাকি থাকলো উত্তমভাবে, উত্তমভাবে ইংরেজি হলো প্রপারলি। তাহলে বলেন তো দেখি উত্তমভাবে ইংরেজি শিখতে ইংরেজি কি হবে? টু 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 প্রপারলি, লার্ন ইংলিশ প্রপারলি। এখানে টু লার্ন ইংলিশ প্রপারলি। এখানে কি দেখা যাচ্ছে এটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। টু লার্ন ইংলিশ প্রপারলি। তাহলে উত্তমভাবে ইংরেজি শিখতে কি হবে আবার বলেন দেখি? টু লার্ন ইংলিশ প্রপারলি, বাকি থাকলো এফএম মেথডে ইংরেজি কি হবে? টু লার্ন ইংলিশ না, শুধু প্রপারলি, থ্রু মানে এফএম মেথডে, শুধু এতটুকু, শুধু এতটুকু, থ্রো এফএম মেথড। তাহলে এবার আবার বলেন তো দেখি আমরা আগ্রহী ইংরেজি কি হলো? উই আর ইগার উই আর ইগার। উত্তমভাবে ইংরেজি শিখতে টু লার্ন ইংলিশ প্রপারলি এফএম মেথডে, থ্রু এফএম মেথড, থ্রো এফএম মেথড। তাহলে এবার বলেন দেখি আমরা এফএম মেথডে উত্তমভাবে ইংরেজি শিখতে আগ্রহী ইংরেজি কি হবে? উই আর ইগার টু লার্ন ইংলিশ প্রপারলি থ্রু এফএম মেথড। রাইট। এবার যদি বলি 2 নম্বরে আমরা এফএম মেথডে উত্তমভাবে ইংরেজি শিখতে আগ্রহী ছিলাম, তখন ইংরেজি কি হবে? উই ওয়াজ না, ইগার, উই এর সাথে ওয়াজ হয় না, ওয়ার হয়, উই ওয়ার ইগার, তাই না? তাহলে বলেন দেখি আমরা এফএম মেথডে উত্তমভাবে ইংরেজি শিখতে আগ্রহী ছিলাম, পুরো মানে এই যে উই আর ইগার এরপরে যা বাকিটুকু আছে এই সবগুলো বসিয়ে দিতে হবে। উই ওয়ার ইগার টু লার্ন ইংলিশ প্রপারলি থ্রু এফএম মেথড। রাইট। আমরা এফএম মেথডে উত্তমভাবে ইংরেজি শিখতে আগ্রহী হব, উই শ্যাল বি ইগার টু লার্ন ইংলিশ প্রপারলি থ্রু এফএম মেথড। আমরা এফএম মেথডে উত্তমভাবে ইংরেজি শিখতে আগ্রহী হয়েছি, উই হ্যাভ বিন ইগার টু লার্ন ইংলিশ প্রপারলি থ্রু, আমরা এফএম মেথডে উত্তমভাবে ইংরেজি শিখতে আগ্রহী হচ্ছি, উই আর বিং ইগার টু লার্ন ইংলিশ প্রপারলি থ্রু এফএম মেথড। আমরা এফএম মেথডে উত্তমভাবে ইংরেজি শিখতে আগ্রহী হচ্ছিলাম। We were being eager to learn English properly through effort method. গুড। তাহলে এই একটি বাক্য থেকে আমরা 6টি বাক্য বললাম। এবার আমরা কি করব? কথা বলবো ইংরেজিতেই। সেই জন্য আমরা প্রশ্ন করার শিখব। আপনারা কি এই যে যেখানে ছিল আমরা, আমরা নিজেরাকে তো নিজেরা প্রশ্ন করা যায় না, তো অন্যকে প্রশ্ন করব। আপনারা কি এফএম মেথডে উত্তমভাবে ইংরেজি শিখতে আগ্রহী? তাহলে দেখেন এটাই যে এখানে বসাবো আগ্রহী। তাহলে এই যে 1 নম্বরের বাক্যটা হলো আপনারা কি এফএম মেথডে উত্তমভাবে ইংরেজি শিখতে আগ্রহী। বলেন তো দেখি 2 নম্বরের প্রশ্নটা কি হবে? আমরা কি না আমরা না, আপনারা। আপনারা কি এফএম মেথডে ইংরেজি শিখতে আগ্রহী? পুরো বাক্যটা বলতে হবে, উত্তমভাবে শব্দটা বাদ পড়ে গেছে। আপনারা কি এফএম মেথডে উত্তমভাবে ইংরেজি শিখতে আগ্রহী ছিলেন, 2 নম্বরের কথা বলছি। 3 নম্বরে কি হবে বলেন তো? আপনারা কি এফএম মেথডে উত্তমভাবে ইংরেজি শিখতে আগ্রহী হবেন? হবেন। আপনারা হলে এটা হয়ে যাবে হবেন, আমি হওয়ার কারণে হয়েছে হব। আচ্ছা, 4 নম্বরে কি হবে বলেন দেখি? আপনারা কি এফএম মেথডে উত্তম ইংরেজি শিখতে আগ্রহী হয়েছিলেন? হয়েছেন, হয়েছেন। 5 নম্বরে কি হবে বলেন দেখি? আপনারা কি এফএম মেথডে উত্তমভাবে ইংরেজি শিখতে আগ্রহী হচ্ছেন? হচ্ছেন। 6 নম্বরে কি হবে বলেন দেখি? আপনারা কি এফএম মেথডে উত্তমভাবে ইংরেজি শিখতে আগ্রহী হচ্ছিলেন? হচ্ছিলেন। এবার আরেকটু ফাস্ট বলতে হবে, আমি নাম্বারগুলো শুধু জিজ্ঞেস করব। 1 নম্বরে কি হবে? আপনারা কি এফএম মেথডে উত্তমভাবে ইংরেজি শিখতে আগ্রহী? 2 নাম্বার? আপনারা কি এফএম মেথডে ইংরেজি শিখতে আগ্রহী ছিলেন? উত্তমভাবে শব্দটা বাদ পড়ে গেছে, আবার বলেন। আপনারা কি এফএম মেথডে উত্তমভাবে ইংরেজি শিখতে আগ্রহী ছিলেন? আপনি দেখে দেখে বলতে পারেন, দেখে দেখে গিয়ে ওই পুরোটা বলার পরে শেষের শব্দটা শুধু অ্যাড করে দেবেন। 3 নম্বরে? আপনারা কি এফএম মেথডে উত্তমভাবে ইংরেজি শিখতে আগ্রহী হবেন? 4 নাম্বার? আপনারা কি এফএম মেথডে উত্তমভাবে ইংরেজি শিখতে আগ্রহী হচ্ছেন? হয়েছেন। আচ্ছা। হয়েছেন। 5 নাম্বার? আপনারা কি এফএম মেথডে উত্তমভাবে ইংরেজি শিখতে আগ্রহী হচ্ছিলেন? হচ্ছেন। হচ্ছেন। 6 নাম্বার? আপনারা কি এফএম মেথডে উত্তমভাবে ইংরেজি শিখতে আগ্রহী হচ্ছিলেন? হচ্ছিলেন। এবার দেখেন 6টা বাক্য আপনি 6টা কিন্তু প্রশ্ন করলেন। এই 6টি প্রশ্নবোধক বাক্যকে আমরা যখন ইংরেজি করব এই ফর্মুলাগুলোর মাধ্যমে করব। যেখানে হ্যাঁ বোধকে ছিল কি ছিল? হ্যাঁ বোধকে ছিল আই এম ড্যাশ, সেটা হয়ে গেছে এম আই ড্যাশ, উল্টে গেছে। আর যেটা ছিল আই ওয়াজ ড্যাশ, সেটা হয়ে গেছে ওয়াজ আই ড্যাশ। যেটা ছিল আই শ্যাল বি ড্যাশ, সেটা হয়ে গেছে শ্যাল আই বি ড্যাশ। অর্থাৎ
এই আইটা একটা ঘরের পরে পরে চলে গেছে, একটা পরে চলে গেছে। আমি কি কথাটা বোঝাতে পেরেছি? জি, জি। কঠিন কিছু? না, না। আচ্ছা, এবার দেখেন, আপনারা কি এফএম ম্যাথের উত্তমভাবে ইংরেজি শিখতে আগ্রহী? এই প্রশ্নটাকে আমরা ইংরেজিতে রূপান্তরিত যদি করতে চাই, তাহলে এই ফর্মুলার মাধ্যমে কীভাবে করতে পারি? আই এর জায়গায় সব সময় বসাবো আপনারা, ইংরেজি হলো ইউ। আই এর জায়গায় বসাবো ইউ, ইউ। তাই তো? আই এর জায়গায় ইউ হওয়ার কারণে ইউ এর সাথে তো আর হয়, এম হয় না, কি হয়? আর হয়। এম এর জায়গাটা তখন হয়ে যাবে আর, আর আই এর জায়গাটা হয়ে যাবে ইউ। জি, তাহলে এটা কি হলো? আর ইউ। আর ড্যাশের জায়গায় কি হবে? আর ইউ ইগার। ইগার। এই যে আর ইউ ইগার। তাহলে এই যে আমি বাংলা এতটুকু জিজ্ঞেস করছি, আপনি ইংরেজি বলবেন এতটুকুই। আপনারা কি আগ্রহী? ইংরেজি কি হলো? আর ইউ ইগার। তাহলে আপনারা কি আগ্রহী ছিলেন? ওয়াজ ইউ ইগার। ইউ এর সাথে কিন্তু ওয়াজ হবে না, ওয়ার হয়ে যাবে। ওয়ার ইউ ইগার। ওয়ার ইউ ইগার। আপনারা কি আগ্রহী হবেন? শ্যাল ইউ বি। না, ইউ এর সাথে শ্যাল হয় না, উইল হয়। তাহলে উইল ইউ বি ইগার। আচ্ছা, উইল ইউ বি ইগার। আপনারা কি আগ্রহী হয়েছেন? হ্যাভ ইউ বিন ইগার। আপনারা কি আগ্রহী হচ্ছেন? আর ইউ বিং ইগার। আপনারা কি আগ্রহী হচ্ছিলেন? ওয়ার ইউ বিং ইগার। আচ্ছা, এবার আরেকবার বলবেন। আপনারা কি আগ্রহী? আর ইউ ইগার। আপনারা কি আগ্রহী ছিলেন? ওয়ার ইউ ইগার। আপনারা কি আগ্রহী হবেন? উইল ইউ বি ইগার। আপনি কি আগ্রহী হয়েছেন? হ্যাভ ইউ বিন ইগার। আপনি কি আগ্রহী হচ্ছেন? ওয়ার আই বিং ইগার। না, না, এটা আর। আর ইউ বিং ইগার। আপনি কি আগ্রহী হচ্ছিলেন? ওয়ার ইউ বিং ইগার। আচ্ছা, এবার পরে বাকি অংশটুকু বসিয়ে দিলেই আমাদের পুরো বাক্য ইংরেজি হয়ে যাবে। তাহলে এবার আবার বলেন দেখি, আপনারা কি আগ্রহী? ইংরেজি কি হবে? আর ইউ ইগার। ইংরেজি শিখতে টু লার্ন ইংলিশ উত্তমভাবে। প্রপারলি। টু তাহলে লার্ন ইংলিশ প্রপারলি। রাইট, উত্তমভাবে ইংরেজি শিখতে ইংরেজি কি হবে? টু লার্ন ইংলিশ প্রপারলি। এফএম মেথডে। থ্রু এফএম মেথড। এবার আমি বাংলা বলবো, আপনি ইংরেজি বলবেন। আপনারা কি এফএম মেথডে উত্তমভাবে ইংরেজি শিখতে আগ্রহী? আর ইউ ইগার টু লার্ন ইংলিশ প্রপারলি থ্রু এফএম মেথড। আপনারা কি এফএম মেথডে উত্তমভাবে ইংরেজি শিখতে আগ্রহী ছিলেন? ওয়ার ইউ ইগার টু লার্ন ইংলিশ প্রপারলি থ্রু এফএম মেথড। আপনারা কি এফএম মেথডে উত্তমভাবে ইংরেজি শিখতে আগ্রহী হবেন? উইল ইউ বি ইগার টু লার্ন ইংলিশ প্রপারলি থ্রু এফএম মেথড। আপনারা কি এফএম মেথডে উত্তমভাবে ইংরেজি শিখতে আগ্রহী হয়েছেন? হ্যাভ ইউ বিন ইগার টু লার্ন ইংলিশ প্রপারলি থ্রু এফএম মেথড। আপনারা কি এফএম মেথডে উত্তমভাবে ইংরেজি শিখতে আগ্রহী হচ্ছেন? আর ইউ বিং ইগার টু লার্ন ইংলিশ প্রপারলি থ্রু এফএম মেথড। আপনি কি উত্তমভাবে ইংরেজি শিখতে আগ্রহী হচ্ছিলেন? Why are you being eager to learn English properly through FM method? আচ্ছা, তাহলে বুঝতে পারছেন তো। এবার ফরিদ সাহেব, আপনি ক্যামেরা অন করবেন এবং আমি এখন আপনার সাথে ইংরেজিতে কথা বলবো, আপনি আমার সাথে ইংরেজিতে কথা বলবেন। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আর ইউ ইগার টু লার্ন ইংলিশ প্রপারলি থ্রু এফএম মেথড, আনসার কি বলবেন? Yes. ইয়েস বলবেন। এবং আপনার আনসার দেওয়ার কৌশলটা হচ্ছে, ফর্মুলাগুলো হবে এইরকম: ইয়েস, আই এম ইগার টু লার্ন ইংলিশ প্রপারলি থ্রু এফএম মেথড। Properly through FM method. হ্যাঁ, এবার আমি আবার শুরু করছি। আর ইউ ইগার টু লার্ন ইংলিশ প্রপারলি থ্রু এফএম মেথড? Yes, I am eager to learn English properly through FM method. Why are you eager to learn English properly through FM method? Yes. I- I was eager to learn English properly through FM method. I see. Will you be eager to learn English properly through FM method? Yes, I shall be eager to learn English properly through FM method. Have you been eager to learn English properly through FM method? Yes, I have been eager to learn English properly through FM method. Are you being eager to learn English properly through FM method? Yes, I am being eager to learn English properly through FM method. Why are you being eager to learn English properly through FM method? Yes, I was being eager to learn English properly through FM method. আচ্ছা, এই দেখেন আমরা কি করলাম। একটি বাক্য থেকে 6টি প্রশ্ন আমি আপনাকে করলাম, আপনি সেটা 6টি আনসার দিলেন। তাহলে মোট এখানে কয়টি প্রশ্ন এবং আনসার মিলে কয়টি হলো? 12টি। আমি কিন্তু আপনাকে বলেছি এই একটি বাক্যকে ভিত্তি করে আমরা 120টি বাক্য করব ইনশাআল্লাহ। তাহলে আমি যদি গ্রামার শিখিয়ে শেখাতাম, তাহলে কি
বেশি মানে এতক্ষণে এতটুকু আসতে পারতাম আমার এই বাক্যের গ্রামারের ক্যালকুলেশন বা করতেই তো অনেক সময় চলে যেত। আচ্ছা এক্স্যাক্টলি। আচ্ছা দেখেন তো দেখি ফরিদ সাহেব আপনি বিদেশিদের সাথে কথা বলতে পারেন কিনা, যে কথাগুলো একটু আগে আমার সাথে কথা বললেন সেটা Are you eager to learn English properly through FM method? আনসার দিতে পারবেন? Were you eager to learn English properly through FM method? Yes, I eager to learn. I was eager. Will you be eager to learn English properly through FM method? উপরে যে কোশ্চেনগুলো দেখা যাচ্ছে এটাই তো না? জি জি, এগুলি Have সে you been করতেছে। eager to learn English properly through FM method? আমি কি তাহলে প্রথম থেকে আবার দেব? জি। Are you eager to learn English properly through FM method? Yes, I am eager to learn English properly through FM method. Were you eager to learn English properly through FM method? নাম্বার 2 Yes, I Will you was be eager eager to learn to English learn properly through FM method? নাম্বার 3 জিজ্ঞেস করে ফেলেছে। I will be eager to learn English Have you been properly eager through to learn FM English method. properly through FM method? Yes, I have been eager to learn English properly through FM method. Are you being eager to learn English properly through FM method? Yes, I am being eager to learn English properly through FM method. Were you being eager to learn English properly through FM method? Yes, I was being eager to learn English properly through FM method. হ্যাঁ, আমরা আজকে কি করলাম বলেন তো? আউটপুট অফ টুডেজ ক্লাস আমরা 6টা টেন্স শিখেছি না আজকে? আমি কি কোনো টেন্সের কথা উল্লেখ করেছি? কোনো টেন্সের কথা উল্লেখ করিনি, কিন্তু এই যে 6টি বাক্য আপনাকে বললাম আমি, প্রথম বাক্যটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেকেন্ড ওয়ান পাস্ট ইনডেফিনিট টেন্স, থার্ড ওয়ান ফিউচার ইনডেফিনিট টেন্স, ফোর্থ ওয়ান প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফিফথ ওয়ান প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সিক্সথ ওয়ান পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বলেন তো আমরা কি 6টি টেন্স শিখতে পারলাম? হ্যাঁ, আমরা 6টি টেন্সই কভার করেছি। কথা বলেছি। এরপরে আমি আপনাকে যেটা করেছি সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স শিখিয়েছি। এই যে 6টি বাক্য যেগুলো বলেছিলাম হ্যাঁ বোধক বাক্য, সবগুলি ছিল কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স গঠনের নিয়ম টিয়ম কিছুই বলিনি, কিন্তু আপনি অনায়াসে কিন্তু আমার সাথে বলতে পেরেছেন। গ্রামারের সমস্ত ধরনের যন্ত্রণা এড়িয়েই আপনি কথা বলেছেন। এরপরে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সও করেছি। প্রশ্নবোধক বাক্য। এই যে প্রশ্নবোধক বাক্যগুলো করেছিলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা করেছিলাম, তাই তো 6টি প্রশ্ন করেছিলাম। তারপর আমরা স্পিকিং করেছি, বিদেশিদের কথা শুনেছি, লিসনিংও হয়েছে। আপনি আমার কথা শুনেছেন, লিসনিং হয়েছে। আমি আপনার কথা শুনেছি, লিসনিং হয়েছে। তাহলে আজকে আমরা 6টি টেন্স শিখলাম, কিছুই শিখিনি, টেন্স শিখিনি, এই টেন্সের বাক্য গঠন করতে পারলাম। আমি বলবো 6 ধরনের টেন্সে আজকে আমরা বাক্য গঠন করতে পারলাম। আমরা 6 ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করলাম, 6 ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করলাম, 6 ধরনের বাক্য স্পিকিং করলাম, 6 ধরনের বাক্য লিসনিং করলাম। এবার আপনার জন্য এই নেক্সট ডেতে হোমওয়ার্ক থাকছে এই 10টি বাক্য। আমি একটু আগে বলেছিলাম যে একটি বাক্যকে ভিত্তি করে কিন্তু আমরা এই 1 নাম্বার বাক্যটাকে ভিত্তি করে কিন্তু আজকে আমরা 12টি সেন্টেন্স করেছি, তাই না? 6টি কোশ্চেন 6টি আনসার। আর এই 10টি বাক্য আমি হোমওয়ার্ক হিসেবে দিলাম আগামী দিনের জন্য, সেকেন্ড ক্লাসের জন্য। আজকে তো হচ্ছে ফার্স্ট ক্লাস, আজকেটা কোনো তেমন কিছু আমি করিনি, জাস্ট FM মেথডে কীভাবে ইংরেজি শেখাবো সেটাই শুধু দেখিয়েছি, এবং FM মেথডের মাধ্যমে যে আমরা কি করতে পারি, খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারি সেটি দেখিয়েছি। এবং FM মেথড যে একটা পরিপূর্ণ কোর্স, এতে লিসনিং আছে, স্পিকিং আছে, গ্রামার আছে, সব কিছুই আছে, সেই জিনিসটি শুধু আজকে দেখিয়েছি। কারণ আপনার কি কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে প্রথমে কি আমরা কি ফর্মুলাগুলো মুখস্থ করবো না এরকম? এখানে মুখস্থ করার, FM মেথডে মুখস্থ করার কোনো কিছু থাকবে না, একটা কিছু থাকবে না মুখস্থ করার। তাহলে বলেন তো দেখি, জীবনে ভুলে যাওয়ার কোনো কিছু কারণ থাকবে? যেখানে মুখস্থেরই সুযোগ নেই সেখানে ভুলে যাওয়ার প্রশ্নই আসে না। কিন্তু টেন্স, গ্রামার বা প্রচলিত পদ্ধতি যাই বলেন সেখানে আপনাকে মুখস্থ করতে হবে। মুখস্থ করার একটা ধর্মই আছে, এক সময় না এক সময় সেটা ভুলেই যেতে হবে। মুখস্থ করতেও সময় লাগে, আবার ভুলে যেতে সময় লাগে না। এটা একটা ডিফিকাল্ট থিং, মনে রাখাটা। মুখস্থ করাটাও ডিফিকাল্ট, মনে রাখাটাও ডিফিকাল্ট। এবার একটু চিন্তা করে দেখেন, আমি একজন ইংরেজি বিভাগে অধ্যাপনা করে এসেছি, গবেষণা করে এসেছি, জীবনে পড়াশোনা করেছি। এখন আমি যে নিচের ক্লাস থেকে এ পর্যন্ত যা পড়াশোনা করেছি, মুখস্থ করেছি, ছাত্র জীবনে পরীক্ষা দিয়েছি, পাশও করেছি, ভালো রেজাল্টও করে এসেছি, আমার কি কোনো কিছু মুখস্থ আছে?
না না, ওটা তো কিছুই নেই। এখন বলেন, যে নোট মুখস্থ করে বা যে যা সাজেশন করে যা বা যেভাবেই হোক, আমি এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিলাম, সেগুলো যদি প্রস্তুতি না নিতে পারতাম, কোশ্চেন কমন না পড়লে তো আমি ফেল করতাম। এখন যেহেতু আমি ভুলে গেছি সব কিছু, এসএসসিতে যা শিখেছিলাম, এইচএসসিতে যা শিখেছিলাম, অনার্সে যা শিখেছিলাম, মাস্টার্সে যা শিখেছিলাম, সব যেহেতু ভুলে গেছি, তাহলে বলেন তো দেখি, কার্যত আমার সার্টিফিকেট থাকলে কী হবে? আমি আসলে এসএসসি ফেল, ওগুলো তো আসলে আমার এইচএসসি ফেল, অনার্স ফেল, মাস্টার্স ফেল, তার মানে ফেল মার্কা সার্টিফিকেট নিয়ে আমরা শিক্ষিত এই বড়াই করে যাচ্ছি। এটা মোটেও সত্যিকারের শিক্ষা না। শিক্ষা হলো সেটাই যেটা আপনি কোনো দিন ভুলবেন না। জ্ঞান হলো সেটাই যেটা আপনি কোনো দিন ভুলবেন না। তো এফএম মেথড মানুষকে জ্ঞানী বানায়, তথাকথিত সার্টিফিকেটধারী শিক্ষিত না। আমি সার্টিফিকেট দেব তাদেরকেই যারা সার্টিফিকেট পাবার যোগ্য, অর্থাৎ আমার কোর্সটা যারা ভালো করে করবে তাদেরকেই। আচ্ছা, আর আমার যে ম্যাটেরিয়ালস গুলো লাগবে আমি এগুলো কিভাবে কালেক্ট করব? ও আচ্ছা, এটা ভালো প্রশ্ন করেছেন। এই কোর্সটির জন্য আপনার এই বইগুলো লাগবে। এটি হচ্ছে মাতৃভাষার চেতনায় উদ্বুদ্ধ ইংরেজি শেখার সৃজনশীল পদ্ধতি, এফএম মেথড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং সিস্টেম ফর দ্য বাঙালিজ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, এটা হলো ইএলটি, এসবি হলো সিস্টেম ফর দ্য বাঙালি, যেটা আমি আবিষ্কার করেছি। মানে এদেশের ছেলেমেয়েরা ইংরেজিতে অনার্স করার পর মাস্টার্স করে অনেকেই ইএলটিতে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের উপরে। সেটা কোনো স্পেসিফিকেশান নেই কার জন্য উপযোগী। আর আমি যেটা আবিষ্কার করেছি সেটা স্পেসিফিক্যালি বাংলা ভাষা যারা জানে তাদের জন্য। এই বইটা হলো কোর্স বই। আর এটা হচ্ছে আমি যে ফর্মুলাগুলোর কথা বলছিলাম, ফর্মুলাজ অফ এফএম মেথড, এই ফর্মুলা সব এখানে পাবেন। আর এই একটি বই যেটি এফএমস নেসেসারি ভোকাবুলারি উইথ স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন, শব্দ ভাণ্ডার দরকার। এই বইটাতে 5000 ওয়ার্ড আছে, নতুন মানে এডিশনে যেটা এসে আপনি যেটা পাবেন এখান থেকে, সেটা হতে 5000 ওয়ার্ড আছে। আর এটার উপর একটা কোর্সও আমি দিয়ে দেবো, ব্রিটিশ প্রনাউন্সিয়েশন এবং আমেরিকান প্রনাউন্সিয়েশনে। আমাদের ই লার্নিংটা যখন আসবে, আগামী মাসে আসবে আশা রাখছি, তখন এই কোর্সটা ওখানে পাওয়া যাবে। আর এটি হচ্ছে টেস্ট ইউর নলেজ ইন ইংলিশ ফর ফার্দার প্র্যাকটিস। আপনি যা শিখছেন তার পাশাপাশি এটা প্র্যাকটিস করবেন, এটা দিয়ে টেস্ট করবেন যে আপনার প্রোগ্রেসটা কতটুকু হচ্ছে। আর এই বইগুলো কুরিয়ার আপনি ঘরে বসে পেতে পারেন। সেটার জন্য ইদ্রিস সাহেবের সাথে মোবাইলে যোগাযোগ করবেন, এফএম পাবলিকেশনে, এটা হচ্ছে বাংলা বাজারে, ওখান থেকে আপনি কালেকশন করে নিতে পারেন। তার সাথে কথা বলি, বইগুলো বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা সে করবে, বাড়িতে পৌঁছে দেওয়ার কুরিয়ারের মাধ্যমে। আচ্ছা, আর এটা আমাদের এটা কোর্সটা হবে কতদিনের? এটা 2 মাস লাগবে। 2 মাসের যদি বেশি লাগে তাহলে সেটা আমরা দেব, কিন্তু মোটামুটি আপনি ধরে নিতে পারেন 2 মাসের। আর এখানে কিন্তু কোনো কিছুই, সবচেয়ে বড় বেনিফিটের ব্যাপার, সবচেয়ে বেশি ব্যাপার হলো কোনো কিছু মুখস্থ করতে হবে না। আপনার যে জিনিসগুলো আমি ইয়ে করবো, তারপর মধ্যে 3rd ক্লাস 4th ক্লাস থেকে আমি আপনার ফ্লুয়েন্সি ডেভেলপমেন্ট এর জন্য টেকনিক দিয়ে দেব। আজকে শেষ করব এখানে। ঠিক আছে। কোনো প্রশ্ন না থাকলে? কোনো প্রশ্ন তো নেই না? আচ্ছা, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।